ওয়েলকাম স্টুডেন্টস। আমি বোরস থিওরির অ্যাপ্লিকেশন পড়াচ্ছিলাম, অর্থাৎ বোর তত্ত্বের প্রয়োগ পড়াচ্ছিলাম। আমরা অলরেডি বোর তত্ত্বের দুটো প্রয়োগ পড়িয়েছি। আজ আমি বোর তত্ত্বের 3 নম্বর প্রয়োগ পড়াবো। তোমরা এখানে হেডিং করো যে হাইড্রোজেন বা হাইড্রোজেন এর মতো আয়নের এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির রাশিমালা নির্ণয়। দেখো, যদিও এইগুলো কিভাবে নির্ণয় করতে হয় এগুলো কোশ্চেন আসে না, ঠিক আছে, তবুও আমি সব করে রাখছি যাতে তোমরা ভালো করে শিখতে পারো। তাহলে দেখো, তার মানে কোনো একটা কক্ষপথে এনতম মানে যে কোনো কক্ষপথে যদি ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনের শক্তি কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। অর্থাৎ ইলেকট্রনের শক্তি মানে কি, ইলেকট্রন যে কক্ষপথে থাকবে সেই কক্ষপথেরও শক্তি সেম হবে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা প্রথমে লিখছি ইলেকট্রনের মোট শক্তি ইকুয়াল টু, তাহলে ইলেকট্রনের কি গতি শক্তি, কি বললাম, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এটা মানে গতি শক্তি, প্লাস ইলেকট্রনের স্থিতি শক্তি পোটেনশিয়াল এনার্জি, এটাকে বলে গতি শক্তি, এটাকে বলে কি স্থিতি শক্তি। হ্যাঁ, এটা গতি শক্তি, এটা স্থিতি শক্তি। তাহলে ইলেকট্রনের মোট শক্তি সমান তার গতি শক্তি তার স্থিতি শক্তি। তাহলে দুটো শক্তি যদি আলাদা আলাদা ক্যালকুলেট করে আমি তাদের যোগ করি তাহলে ইলেকট্রনের মোট শক্তি আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে প্রথমে আমি এখানে বলছি যে গতি শক্তি রাশিমালা, ঠিক আছে। গতি শক্তি মানে এটাকে ই কে দিয়েছি। আগে গতি শক্তিটা বের করে নিচ্ছি। দেখো, তাহলে গতি শক্তিটা কি ভালো করে দেখ। আমরা রাদারফোর্ড তত্ত্ব থেকে কি জেনেছি বল? এইটা জেনেছি, এই অপকেন্দ্র বল, ইলেকট্রনের অপকেন্দ্র বল mv²/r ইকুয়াল টু কি z²/r²। এখানে লিখে দেবে যে আমরা জানি বা রাদারফোর্ডের তত্ত্ব থেকে পাই, বলবে আমরা জানি বা রাদারফোর্ডের তত্ত্ব থেকে পাই, এটা লিখে দেবে। তাহলে এখানে r² ছিল, একটা ক্যান্সেল করে দিলাম। তাহলে এদিকে যদি আমি হাফ দিয়ে দিই, হাফ mv², এখানে হাফ দিলাম, তাহলে এদিকেও হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এদিকে হাফ দিয়ে গুণ করেছি, তাহলে এদিকেও হাফ গুণ করছি, তাহলে হাফ z²/r মানে 2r, z²/2r। তাহলে এইটা ইকুয়াল টু হাফ mv², এইটা ইকুয়াল টু আমরা কি জানি, গতি শক্তি, সবাই জানো। তাহলে এখানে ই কে অর কি বললাম, ই কে ইকুয়াল টু কি পেলাম, হাফ z²/r মানে z²/2r। এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। ক্লিয়ার? এটা কি দিলাম,
2 নম্বর সমীকরণ দিলাম। এবারে এদিকে আমরা কি করব, স্থিতিশক্তির রাশিমালা হ্যাঁ নির্ণয় করব। তাহলে এখানে লেখো স্থিতিশক্তির রাশিমালা, ভালো করে দেয় স্থিতিশক্তির রাশিমালা। তাহলে এই স্থিতিশক্তির রাশিমালাটা নির্ণয় করতে হলে একটা জিনিস আমি তোমাদের একটু বলি, তোমরা শোনো। ধর এই একটা নিউক্লিয়াস, যখন এদের ডিস্টেন্স, ধর এই নিউক্লিয়াস যে ডিস্টেন্স পর্যন্ত তার আকর্ষণ কাজ করে, নিউক্লিয়াসের আকর্ষণ কাজ করে যে দূরত্ব পর্যন্ত, তাহলে এটাকে আমরা বলছি ব্যাসার্ধ, হ্যাঁ রেডিয়াস, আর ডিস্টেন্স বলছি। এবার ইলেকট্রনটা ধর অসীম দূরত্বে আছে, ইনফিনিটি, ইনফিনিটি মানে হচ্ছে অসীম দূরত্ব। ইলেকট্রনটা যখন অসীম দূরত্ব আছে তখন এই নিউক্লিয়াসের আর ইলেকট্রনের মধ্যে কোনো আকর্ষণ নেই, তখন ইলেকট্রনের শক্তি ধরা হয় সর্বাধিক। ইলেকট্রনের শক্তি তখন ধরা হয় কত, 0, মানে সর্বাধিক, ম্যাক্সিমাম শক্তি হচ্ছে 0। তাহলে এই ইলেকট্রনকে তুমি যদি এই আর দূরত্বে আনতে চাও, হ্যাঁ তখন ইলেকট্রনকে যদি টেনে এই আর দূরত্বে আনো, তাহলে ইলেকট্রনের উপর কিছুটা কার্য করতে হয়। তাহলে সেই কার্য কিসে রূপান্তরিত হয়, শক্তিতে। তাহলে ইলেকট্রনকে অসীম দূরত্ব হতে, দেখ এই অসীম, এটা ইনফিনিটি, অসীম দূরত্ব হতে আর দূরত্বে আনতে ইলেকট্রনের উপর যে কার্য করতে হয় তাহাই ইলেকট্রনের স্থিতিশক্তির পরিমাণ। ঠিক আছে, তাহলে এইটা আমাদের অঙ্ক, ম্যাথামেটিক্যাল, এগুলো বড় হলে তোমরা শিখবে, এগুলো ইন্টিগ্রেশন করে বের করতে হয়, সমাকল করে। তোমাদের সমাকল এখন তোমরা শিখেছো কিনা জানি না, যদি শেখো সবাই পারবে। যাই হোক, তাহলে এখানে একটা লাইন লিখে নেবে যে একটি ইলেকট্রনকে ইনফিনিটি থেকে আর দূরত্বে আনতে উহার উপর যে কার্য করা হয় তাহাই স্থিতিশক্তির পরিমাণ। তাহলে এটা বের করতে ইন্টিগ্রেশন করতে হয়, সমাকল করতে হয়। দেখো তাহলে স্থিতিশক্তি ইপি বললাম, এটাকে করতে তোমার এই ইন্টিগ্রেশন কোথায় থেকে, ইনফিনিটি থেকে আমরা আর দূরত্বে আনছি। তাহলে এখানে এদের এই নিউক্লিয়াস, এদের তো জেডি, এদের একটা প্রোটনের চার্জ আমরা জানি ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান। তাহলে নিউক্লিয়াসে মনে করলাম জেডটা প্রোটন, তাহলে একটা প্রোটন, ইলেকট্রনের চার্জ ই, তাহলে একটা প্রোটনের চার্জও ই, ইলেকট্রন আর প্রোটনের চার্জ তো সমান, শুধু পজিটিভ নেগেটিভ। তাহলে জেডটা প্রোটনের চার্জ কি হবে, জেডি। একটা প্রোটনের চার্জ যা, একটা ইলেকট্রনের চার্জ তাই, তাহলে ইলেকট্রনের চার্জ ই হলে প্রোটনের চার্জ ই। তাহলে প্রোটনটা জেড সংখ্যক আছে, তাহলে জেডটা প্রোটনের চার্জ কি, জেডি। তাহলে জেডি এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলাই দেয় এই জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এই ডি আর, এই ডিস্টেন্স, এইটা হচ্ছে বল, এই বল না অপকেন্দ্র বল, ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এটাই তো, এটা সিজি এসে করছি। তাহলে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা বল ইন্টু সরণ, ইকুয়াল টু কি, কৃতকার্য। তাহলে সেই কৃতকার্যটাই তো, এটা হচ্ছে সরণ আর এটা বল, হ্যাঁ অভিকেন্দ্র বল। তাহলে বল ইন্টু সরণ, এটাই কৃতকার্য। তাহলে এই কৃতকার্যটাই কি, স্থিতিশক্তি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে, যাদের ইন্টিগ্রেশন হয়েছে যারা জানো তারা পাবে মাইনাস জেড স্কোয়ার, কারণ এটা কনস্ট্যান্ট, হ্যাঁ মাইনাস জেড স্কোয়ার, নিচে আসবে শুধু আর। তাহলে অর ইপি ইকুয়াল টু কি পেলাম, মাইনাস জেড স্কোয়ার বাই অনলি আর। এইটাকে আমরা কি বললাম, 3 নম্বর সমীকরণ।
ঠিক আছে, তাহলে এদিকে দেখো, এদিকে পেলাম তোমার গতিশক্তি জেড স্কোয়ার বাই টু আর, এদিকে পেলাম স্থিতিশক্তি জেড স্কোয়ার বাই আর। এবারে আমরা যদি এই 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণের মান 1 নম্বরে বসাই, তাহলে আমরা কি ইলেকট্রনের মোট শক্তি পাবো, তাই তো? তাহলে এটা টোটালটা লিখে নাও। এবারে আমরা লিখছি 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণের টোটাল এনার্জি আমি ই ধরলাম, ইকুয়াল টু আমার কি ছিল, ই কে কাইনেটিক এনার্জি আর ইপি এইটা ছিল। তাহলে এখানে আমরা কি বসাচ্ছি, তোমার ইপি মানে ই কে এর জায়গায় এইটা বসাচ্ছি জেড স্কোয়ার বাই টু আর এটা মাইনাস কি হলো জেড স্কোয়ার বাই আর, এইটা হলো। দেখো ভালো করে, তাহলে এটা জেড স্কোয়ার বাই টু আর, এটা মাইনাস জেড স্কোয়ার বাই আর, তাহলে এটাই তো বড়, এর অর্ধেক এটা, ভালো করে দেখ, এর অর্ধেক এটা, তাই না? তাহলে এখানে আমরা কি পাবো না, এটা তাহলে এইটা বড়, তাহলে মাইনাসটা কি হবে, এই টু আর লসাগু হয়, বলে তোমরা নিজেরা করতে পারবে, জেড স্কোয়ার বাই টু আর। তাহলে টোটাল এনার্জি কত পেলাম, জেড স্কোয়ার বাই টু আর। তাহলে এই জিনিসটা আমরা শিখলাম। তাহলে ক্যালকুলেশন তোমরা শিখতে পারলে, কোনো সমস্যা নেই। দেখো এখানে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, খুব সোজা ক্যালকুলেশন। এটা ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এখানে আমরা পেলাম, দেখো টোটাল এনার্জি পেলাম কত, টোটাল এনার্জি বা ই দিলাম, টোটাল এনার্জি পেলাম মাইনাস জেড স্কোয়ার বাই টু আর। আমরা কাইনেটিক এনার্জি পেয়েছিলাম কত, জেড স্কোয়ার বাই টু আর, আর পোটেনশিয়াল এনার্জি পেয়েছিলাম কত, পোটেনশিয়াল এনার্জি ছিল জেড স্কোয়ার বাই আর, এই, তাই তো? তাহলে আমি এত কষ্ট করে টোটাল এনার্জি এটা ক্যালকুলেট করলাম, এটা অ্যাড করে এটা ক্যালকুলেট করলাম, তাহলে আমার এত কষ্ট করার কি দরকার ছিল? দেখো এর আগে যদি একটা মাইনাস সাইন বসিয়ে দিতাম, তাহলে আমি কি পেতাম, টোটাল এনার্জি পেয়ে যেতাম। তোমার গতিশক্তির আগে একটা যদি মাইনাস বসাতাম, তাহলে টোটাল এনার্জি পেয়ে যেতাম। তাহলে এখানে বলবে, এখানে এটা লিখে রাখবে যে মোট শক্তি ব্র্যাকেটে ই ইকুয়াল টু কি, নেগেটিভ ইনটু ইলেকট্রনের তোমার গতিশক্তি। দেখো শুধু একটা নেগেটিভ সাইন, তাহলে এখানে কি বললাম, মোট শক্তি কার, ইলেকট্রনের, এখানে লিখে দিলাম ইলেকট্রনের মোট শক্তি সমান কি, নেগেটিভ ইনটু ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। আচ্ছা, আর একটা দেখ 2 নম্বর পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু জয়েন্টে আসে। 2 নম্বর দেখ, তাহলে এই পোটেনশিয়াল এনার্জিকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাবো, টোটাল এনার্জি। তাহলে আমার আর কিছু করতেই হতো না, পোটেনশিয়াল এনার্জিকে 2 দিয়ে ভাগ করলে এর তলায় 2 দিলেই তো এটা হয়ে যেত। তাহলে এখানে আবার লেখ ইলেকট্রনের মোট শক্তি ইকুয়াল টু হাফ ইনটু, তাহলে কি, ইলেকট্রনের তোমার স্থিতিশক্তি। ঠিক আছে এই জায়গাটা। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখ, এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন কি,
তাহলে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশনটা দেখ। তাহলে আমরা করতে পারি কি, পোটেনশিয়াল এনার্জি দেখ ইপি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু তাহলে মাইনাস নেগেটিভ ইনটু হাফ। পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি বললাম না, মাইনাস 2 ইনটু কাইনেটিক এনার্জি, 2 ইনটু কাইনেটিক এনার্জি। ভালো করে দেখ, তাহলে এখানে নেগেটিভটা দেব, কাইনেটিক এনার্জির আগে নেগেটিভ দেবো আর 2 দিয়ে গুণ করো ইনটু 2, তাহলে এর সঙ্গে যদি 2 কেটে যাবে, আগে নেগেটিভ আছে, তাহলে জেড স্কোয়ার বাই আর আসবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হলো, নেগেটিভ ইনটু 2 ইনটু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে এই 3টে পয়েন্ট থেকে কিন্তু অঙ্ক আসে। এই 3টে পয়েন্ট ভালো করে তোমরা মনে রাখবে, মাথায় থাকে জানো, এই 3টে পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এই 3টে পয়েন্ট থেকে আমাদের অনেকবার কোশ্চেন এসছে। এরকম বলে দেবে, একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বলে দেবে, বলবে টোটাল এনার্জি বের করো, তাহলে আগে মাইনাস বসিয়ে দেবে। একটা ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি বলে দেবে, বলবে টোটাল এনার্জি বের করো, তাহলে আগে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে এই জায়গাগুলো যেন সবার ক্লিয়ার থাকে। আচ্ছা, এবার দেখো আমরা টোটাল এনার্জি ইকুয়াল টু কি পেলাম, মাইনাস জেড স্কোয়ার বাই 2r। তাহলে এই আর এর ভ্যালুটা আমি এর আগের অ্যাপ্লিকেশানে দেখো, আর ইকুয়াল টু আমি লিখিয়েছিলাম এন স্কোয়ার এই স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে আর এর ভ্যালুটা যদি আমি এই টোটাল এনার্জির ইকুয়েশনে বসাই, তাহলে কি হচ্ছে, জেড স্কোয়ার নিচে 2, আর এটা তাহলে উল্টে যায়, আরটা এখানে দিলে উল্টে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, নিচে কি আসছে তোমার এন স্কোয়ার আর এই স্কোয়ার, এইটা আসছে। তাহলে 2 ক্যান্সেল করলাম, তাহলে অর ইকুয়াল টু কি পেলাম, মাইনাস 2, এই 2টা থেকে যাচ্ছে, পাই স্কোয়ার এম এই জেড জেড স্কোয়ার আর ই স্কোয়ার ই টু দি পাওয়ার 4, নিচে কি এন স্কোয়ার আর এই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এনার্জির মাদার ইকুয়েশন। এইটা কি হলো, যে আমাদের একটা ইলেকট্রন যদি nth অরবিটে যখন থাকবে, সেই nth অরবিটে থাকাকালীন ইলেকট্রনের এনার্জি, এনটা তোমার 1 হতে পারে, এনটা তোমার 2 হতে পারে, যে কোনো অরবিটে যখন ইলেকট্রন থাকবে, তার এনার্জি ক্যালকুলেট করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে তুমি দেখো এর আগে নেগেটিভ আছে, তাহলে এন বাড়লে কিন্তু এনার্জি বাড়বে। কেন, এই যেহেতু আগে কি আছে, নেগেটিভ সাইন আছে। যদি নেগেটিভ সাইনটা না থাকতো, তাহলে এন যদি বাড়তো, এনার্জি কিন্তু কমে যেত। যেহেতু নেগেটিভ আছে, তাহলে এন বাড়লে এনার্জি বাড়বে। কেন বলতেই দেন, 1/2 গ্রেটার দেন 1/3, কিন্তু যদি নেগেটিভ দিয়ে দিই, তাহলে কিন্তু মাইনাস 1/3 বড়। তাহলে নেগেটিভ না থাকলে এন বাড়লে এনার্জি কমতো, কিন্তু নেগেটিভ থাকার জন্য এন যত বাড়বে তত এনার্জি বাড়বে। তার মানে কি হচ্ছে, ইলেকট্রন যত দূরে থাকে, n equal to 1, n equal to 2, এরকম ডট 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 n equal to ইনফিনিটি, তাহলে ইনফিনিটিতে ইলেকট্রনের এনার্জি ম্যাক্সিমাম। সেটা কত ধরেছিলাম, 0, এনার্জি 0। তাহলে যত কাছে আসবে ইলেকট্রন, তত এনার্জি কি হবে, কমবে। তার মানে কি, এনার্জি কমে মানে কি, নির্গত হবে, বোর বলেছিলেন, তাই না? যত কাছে আসবে তত এনার্জি নির্গত হবে, কমে যায়। ওই জন্য দেখো এই শক্তির সমীকরণের আগে ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে আমাদের এখানে একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা তোমরা লেখো যে শক্তির, কোশ্চেনটা লেখো
শক্তির সমীকরণে এই নেগেটিভ চিহ্নের তাৎপর্য কি? হ্যাঁ, এই নেগেটিভ চিহ্নের তাৎপর্য কি? তাহলে আনসার কি বলবে? বলবে যখন কোনো ইলেকট্রন অসীম দূরত্বে থাকে তখন তার শক্তি সর্বাধিক হয়। ব্র্যাকেটে লিখবে ইকুয়াল টু 0। তাহলে কি বললাম? যখন কোনো ইলেকট্রন অসীম দূরত্বে থাকে তখন উহার শক্তি সর্বাধিক হয়। ব্র্যাকেটে বলবে ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এবারে বলবে যদি ইলেকট্রনকে অসীম দূরত্ব হতে আর দূরত্বে, ব্র্যাকেটে নিউক্লিয়ার দূরত্ব, এটা বলে নিউক্লিয় দূরত্বে আর দূরত্বে আনা হয় তখন শক্তি নির্গত হয়। ঠিক আছে? তাহলে কি বললাম? যখন কোনো ইলেকট্রন অসীম দূরত্বে থাকে তখন ওর শক্তি সর্বাধিক হয় 0। যদি ইলেকট্রনকে অসীম দূরত্ব হতে আর দূরত্বে আনা হয় তখন শক্তি নির্গত হয়। তাই শক্তির সমীকরণে আগে ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হয়। তাই কি বললাম? তাই শক্তির সমীকরণে নেগেটিভ চিহ্ন ব্যবহৃত। তাহলে ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? তাহলে সেই জন্য শক্তির সমীকরণের আগে ঋণাত্মক, কারণ এনার্জি নির্গত হচ্ছে মানে কমে যাচ্ছে। তাহলে কমে গেলে তো আমার নেগেটিভ দিতে হবে। তুমি যদি কারো কাছে ধার নাও তাহলে নেগেটিভ হবে না। তাহলে আমরা বললাম যখন ইলেকট্রন অসীম দূরত্বে থাকে উহার শক্তি সর্বাধিক হয় 0। যদি ইলেকট্রনকে অসীম দূরত্ব হতে আর দূরত্বে আনা হয় তখন শক্তি নির্গত হয়। তাই শক্তি সমীকরণে নেগেটিভ চিহ্ন ব্যবহৃত হয়। ঠিক আছে? বা অন্যভাবেও বলতে পারি যে শক্তি নেগেটিভ চিহ্নের তাৎপর্য হলো এই যে যখন ইলেকট্রনকে অসীম দূরত্ব হতে নিউক্লিয়ার দূরত্বে আনা হয় তখন কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। বা আমরা কি বলতে পারি বললাম, এটাও লিখতে পারো যে নেগেটিভ চিহ্নের তাৎপর্য হলো, এটা ছোট্ট করে লিখলে এটা লিখবে, তাৎপর্য হলো যখন কোনো ইলেকট্রনকে অসীম দূরত্ব হতে নিউক্লিয় দূরত্বে আনা হয় তখন কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। যেহেতু নেগেটিভ তার তাৎপর্য কি? অসীম দূরত্ব থেকে দেখালাম যেটা, যদি নিউক্লিয়ার দূরত্বে আনি কিছু পরিমাণ শক্তি নির্গত হয় এবং ইলেকট্রন দৃঢ় বন্ধনে নিউক্লিয়াসের সঙ্গে
সঙ্গে আবদ্ধ থাকে। তাহলে দৃঢ় বন্ধনে নিউক্লিয়াসের সঙ্গে কি থাকে? আবদ্ধ থাকে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা এনার্জির ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নেব। দেখো আমরা কি পেলাম, ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4, নিচে কি n স্কয়ার বাই a স্কয়ার ছিল। তাহলে আমরা কনস্ট্যান্ট গুলো একটু বের করে নিই। তাহলে এখানে কি লিখছি, e ইকুয়াল টু 2 পাই m e টু দি পাওয়ার 4, এগুলো তো কনস্ট্যান্ট, তোমরা তো জানো কোনটা কি। নিচে a স্কয়ার, এগুলো সব কনস্ট্যান্ট বের করে নিলাম। তাহলে পড়ে আছে কি শুধু উপরে z স্কয়ার আর নিচে n স্কয়ার, এই তো। কারণ জেডটা ভ্যারি করে, এই প্রোটন নাম্বার, এটা ভ্যারি করতে পারে। হাইড্রোজেনের Z1, হিলিয়ামের Z2, তাহলে এগুলো ভ্যারি করতে পারে। আবার এই এনটা ভ্যারি করতে পারে, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2। তাহলে ইলেকট্রন 1 নম্বর অরবিটে থাকতে পারে, 2 নম্বর অরবিটে থাকতে পারে, যে কোনো অরবিটে থাকতে পারে। তাহলে এইটা কি, এই টোটালটা কি একটা কনস্ট্যান্ট। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, অর ই ইকুয়াল টু মাইনাস কে ডাবল প্রাইম ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এখানে কে ডাবল প্রাইম ইকুয়াল টু কি 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে ই স্কোয়ার ইকুয়াল টু এই 13.6 ইলেকট্রন ভোল্টে ইকুয়াল টু, এটা কি কনস্ট্যান্ট। এই ভ্যালুগুলো বসালে ওটা পাবে। তাহলে আমার অঙ্ক শর্টকাটে অঙ্ক করার জন্য কি পাবো, এই মাইনাস 13.6 আর এই জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা ইলেকট্রন ভোল্টে। তাহলে অঙ্কের জন্য এই শর্ট ফর্মুলাটা লাগাতে হবে। আর সিজিসে এই মানে এসআই আওয়ারের ভ্যালু 2.175 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, এই কনস্ট্যান্টের ভ্যালু। তাহলে যদি আমাদের এসআই ইউনিটে যদি বা জুল ইউনিটে যদি আমাদের অঙ্ক পড়ে, তাহলে এই 13.6 এর জায়গায় কোনটা বসাবো, 2.175 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল বসাবো। তাহলে এই ইকুয়েশনগুলো যেন ভালো করে মনে রাখো, এইগুলো দিয়ে আমাদের অঙ্ক পড়বে, কিন্তু এইগুলো দিয়ে আমাদের প্রবলেম পড়বে। ঠিক আছে, এবার আমি একটা অঙ্ক বলছি, তোমরা লেখো। লেখো যে হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির মান নির্ণয় করো। এটা বললো, হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির মান নির্ণয় করো। ঠিক আছে, এইটা আমাদের যদি আসে পরীক্ষা, তাহলে তোমরা কি লিখবে, ইকুয়াল টু মাইনাস 13.6 উপরে জেড স্কোয়ার নিচে এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে এন ইকুয়াল টু 1 আর জেড হাইড্রোজেন ইকুয়াল টু 1। তাহলে কি হলো, মাইনাস 13.6 ইন্টু 1 স্কোয়ার বাই 1 স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে কত পেলাম, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? তাহলে এইরকমভাবে যদি অঙ্ক আসে তোমরা সহজে আনসার করতে পারবে। আচ্ছা, অ্যানাদার প্রবলেম আমি বলছি, লেখো হিলিয়াম 2+ আয়নের আয়নের 1 নম্বর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে আমরা
কি করব না ইকুয়াল টু -13.6 উপরে কি z²/n² ইলেকট্রন ভোল্ট এইটা লিখবো, তাই না? একই ধরনের অঙ্ক তো, একদম সেম অঙ্ক। তাহলে এখানে n ইকুয়াল টু 1 আর জেড হিলিয়াম কত 2, তাহলে এখানে বসাচ্ছি -13.6, জেডটা 2² আর নিচে কি 1² এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে কত হচ্ছে -54.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এরকম যদি প্রবলেম আসে তোমরা খুব সহজে তার আনসার করতে পারবে। পরের ক্লাসে এই এনার্জি রিলেটেড এই যে শক্তি পড়ালাম, এই শক্তি সম্পর্কিত আরও কিছু প্রয়োগ আমি করাবো। আজ আমি এই পর্যন্ত রাখলাম।